সংস্কারের জন্য যৌক্তিক সময় যেমন প্রয়োজন, তেমনি গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে সুষ্ঠু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেই সুষ্ঠু নির্বাচন আসলে আমরা কবে নাগাদ পেতে যাচ্ছি, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে বাংলাদেশের চালিকা শক্তি যেতে হবে বাধ্যতামূলকভাবে রাজনৈতিক শক্তির হাতে। সেই পথে আমরা কিভাবে হাঁটবো আপনারা নিশ্চয়ই জানেন দর্শক। বাংলাদেশ সেনা প্রধান আভাস দিয়েছেন 18 মাসের মধ্যে হতেও পারে বাংলাদেশের জাতীয় নির্বাচন। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। নির্বাচন কি 18 মাসের মধ্যে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আজকের এই আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন ডক্টর হাসানাত আলী, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আছেন তারেক চৌধুরী, রাজনীতি বিশ্লেষক, সাবেক সভাপতি IIRO। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর হাসানাত আলী, নতুন বাংলাদেশের কথা আমরা বলেছি, কিন্তু নতুন বাংলাদেশে আসলে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশের হাল ধরেছেন। খুব স্বাভাবিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেক ধরনের সংস্কার আমাদের প্রয়োজন, কিন্তু নির্বাচনও সেখানে খুবই জরুরি। নির্বাচিত হতেই হবে, জনপ্রতিনিধি আমাদেরকে নির্বাচিত করতে হবে, এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর হাতেই দেশের চালিকা শক্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। 18 মাসের মধ্যে যে আভাসের কথা আমরা শুনছি, সেটি আসলে যৌক্তিক সময়ের মধ্যে কি পড়ে কি না? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের কাছে ফিরে যেতে হবে, জাতীয় সেটাই প্রত্যাশা করে। এবং দীর্ঘদিন প্রায় 18টি বৎসর 111-এর পর থেকে আমি যদি 2 বছর যোগ করি, 14, 18, 24 এই 3টে নির্বাচন সহ সেই নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ ছিল। এই ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে জনগণের সরকার ছিল না বলেই কিন্তু আমাদের এই 24-এর গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থান, যেটাই আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি, তো সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে সমস্ত অসঙ্গতির জন্য বা যে সমস্ত অব্যবস্থাপনার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হয়নি বা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি সেই বিষয়গুলো সংস্কার তো করতেই হবে। সংস্কার না করলে তো জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে না এই সংবিধান বলবৎ রেখে। কারণ এই সংবিধান বলছে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আপনি হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন করলেন, ভবিষ্যতে কি হবে? তাহলে এই ভবিষ্যতের পথটা পরিষ্কার করার জন্য সরকার যে মোটা দাগে 6টি সংস্কার কমিশন করেছেন, সেই সংস্কার কমিশনগুলো এখনও কাজ শুরু করেছে বলে আমরা কিন্তু জানি না। কমিশনের প্রধান ঘোষিত হয়েছে, কথা ছিল যে দ্রুত সময়ের মধ্যে কমিশনের অন্যান্য সদস্যদেরকে নিয়োগ দেওয়া হবে, এখন পর্যন্ত দেওয়া হয়নি, নিশ্চয়ই দেওয়া হবে। তারপরে এর মধ্যে আবার একটা জিনিস না ঘটলেই বোধহয় ভালো হতো, সেটি হলো যে সংবিধান সংশোধনীর জন্য বা সাংবিধানিক সংস্কারের জন্য যে কমিটির প্রধানটা ছিলেন অ্যাডভোকেট শাহদিন মালিক, ডক্টর শাহদিন মালিক, উনি সর্বজন বিদিত একজন মানুষ, তাকে হঠাৎ করে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া, রাষ্ট্রবিজ্ঞানীকে দেওয়া, এটি নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা বা তরজা কিন্তু সমাজে রয়ে গেছে যে এটি কেন। তবে সেনাবাহিনীর প্রধান যেটি বলছেন, নিশ্চয়ই ভেবেচিন্তে বলেছেন যে 18 মাসের মধ্যে একটি নির্বাচনী হওয়ার সম্ভাবনা বা হওয়া উচিত বা ওনার প্রত্যাশার কথা বলেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে যে একটি অনিশ্চয়তা ছিল রাজনীতিতে, বা কবে নির্বাচন হবে বা হবে না, কিভাবে হবে বা কখন হবে, এই ধরনের একটা মোটা দাগে কিন্তু একটা রাজনৈতিক সিগন্যাল কিন্তু রাজনীতিবিদরা পেয়েছেন যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর আগে আমরা এটিও আসলে বলতে শুনেছি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন তারেক চৌধুরী, এই প্রশ্নে আমি আপনার কাছে করতে চাই। তিনি বলেছিলেন যে জনগণ আসলে যতদিন চাইবেন তারা ঠিক ততদিন এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, যাতে করে যে ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করা যায়। আপনি কি মনে করছেন আসলে এই যে আমরা 18 মাসের কথা বলছি, 1 থেকে 1.5 বছর আসলে প্রায়, সেই সময়টার মধ্যে আসলে এই ধরনের এত বিশাল চ্যালেঞ্জ নিয়ে এত বড় বড় সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব? ধন্যবাদ তন্নি আপুকে এবং আমার ভাই আছেন, এবং দেশ টিভিকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়ে। তো বিষয়টা হচ্ছে যেটা বলেছেন সেনাপ্রধান, এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি আমাদের রাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে, মানে উনি যেটা বলছেন ওটা তো একটা, উনি জনগণের কথা বলছেন, অর্থাৎ এতদিন যে একটা ধোঁয়াশা ছিল, উনি হয়তো এটা এই ইন্ট্রিম গভর্নমেন্টকে এবং জনগণকে এবং রাজনীতিবিদকে একটা সিগন্যাল দিতে চাচ্ছেন যে তোমরা কেউ যদি ভেবে থাকো যে কতদিন বসবো আমরা জানি না, অথবা কেউ যদি ভেবে থাকো যে কি হচ্ছে জানি না, উনি যেভাবে দায়িত্বটা নিয়েছেন এবং যেভাবে দায়িত্বটা দিয়ে দিয়েছেন ইন্ট্রিম গভর্নমেন্টকে, ওনার হাতে অনেকগুলো অপশন ছিল, সেখানে আমরা দেখি উনি জনগণের আস্থার প্রতিফলন এখন পর্যন্ত মানে দিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, উনি হয়তো একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছেন যে বর্তমান গভর্নমেন্টকে, এবং সে একই সাথে রাজনীতিবিদদেরকে যে তোমরা সবাই, যেহেতু এটা একটা জাস্ট ইন্ট্রিম গভর্নমেন্ট,
এটা তো গণতান্ত্রিকভাবে যদি আমরা ধরি তাহলে তো এটা কারো কাম্য না, কিন্তু কেন এসেছে? গত 16 বছরের একটা স্বৈরাচার উদ্ভব হয়েছে, সেই স্বৈরাচার থেকে বের হয়ে আসার জন্য আমরা মানে একটা ইন্টিম গভর্নমেন্টকে পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো যে সেনাপ্রধান খুব যৌক্তিকভাবেই বলেছেন যে 18 মাসের মধ্যে, উনি কিন্তু বলেননি হবে, উনি বলেছেন হতে পারে। অর্থাৎ উনি সিগন্যালটা, মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন বর্তমান গভর্নমেন্টকে এবং জনগণকে এবং রাজনীতিবিদদের একই সাথে। অর্থাৎ সাধারণ জনগণ মিলেই তো আমাদের এই সবার আকাঙ্ক্ষা, জাতির যে আকাঙ্ক্ষাটা থাকে সেটাকে উনি, আমার মনে হয় উনি এই সময়, যেই সময় ঠিক আমরা দেখব আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু আমেরিকাতে গেছেন, নিউ ইয়র্কে, ঠিক ওই সময়ে উনি কিন্তু এই সিগন্যালটা জাতিকে দেওয়ার চেষ্টা করেছেন, আমার যেটা ধারণা। তারপর আরও একটা জিনিস আমি বলতে চাই, হয়তো আমি ভুলে যাব, এই যে আজকে এখানে আসার আগে আমি চিন্তা করছিলাম, যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয়ের উপর, এই যে ঘটনাটা ঘটে গেল বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, সেখানে যে একজন সেনা কর্মকর্তাকে এভাবে, আমরা যদি জিনিসটা একটু বিশ্লেষণ করে দেখি যে কি দেখব, যে সেনাবাহিনী কিন্তু জাতীয় একটা ঐক্যের প্রতীক, সেখানে একজন সেনা কর্মকর্তাকে প্রথমে গুলি করা হলো, পরে কিন্তু তাকে ছুরিকাঘাতে, মানে এটা কতটুকু হিংস্র হলে মানুষ এই ধরনের কাজ করতে, তাও একটা সাধারণ ডাকাতির বিষয় নেই। তো বিষয়টা হচ্ছে যে এখানে উনি হয়তো সব দিক থেকে এই জন্য একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছেন যে একটা রাজনৈতিক সরকার ছাড়া আসলে অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। এই জন্যই উনি বর্তমান ইন্টিম গভর্নমেন্টকে এবং রাজনীতিবিদদেরকে, জনগণকে আমার মনে পরিষ্কারভাবে উনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা যেন খুব দ্রুত এবং নিরপেক্ষভাবে একটা সুন্দর নির্বাচনের পথে যাতে আমরা হাঁটতে পারি। জি, ডক্টর হাসানাত আলী, নির্বাচনের পথে হাঁটাটা নিঃসন্দেহে খুবই জরুরি, কিন্তু যে সংস্কারগুলোর কথা আমরা বলছিলাম, আপনি নিজে বারবার বলছিলেন যে অনেক ধরনের সাংবিধানিক পরিবর্তন আমাদের দরকার আছে, কিন্তু বাংলাদেশে আমরা যে সংস্কৃতি দেখেছি, কোন একটি সরকার কোনো নতুন ধারা তৈরি করে পরবর্তী সরকার সেটি পাল্টে ফেলে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো না? এটাতে বেরোতেই হবে। আসার কথা হলো কি জানেন, আসার কথা হলো যে মাঠের বিরোধী দল যারা, তারা কিন্তু ইতিমধ্যেই সরকারি এই যে সংস্কার প্রস্তাব, সুস্পষ্ট প্রস্তাব দেওয়ার আগেই সেই বিএনপি যারা মনে করে বা দেশবাসী ভাবে বা ভাবার যথেষ্ট যুক্তি তারা ক্ষমতায় আসবে, তারা কিন্তু ইতিমধ্যেই মোটা দাগে কিছু সংস্কারের ঘোষণা দিয়েছেন স্বেচ্ছায়। সেটি হলো 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে আকাশচুম্বী যে ক্ষমতার ভারসাম্যহীনতা সেটিকে ওনারা লাঘব করবেন, 70 অনুচ্ছেদের কারণে পার্লামেন্টে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া যায় না সেটাকে সংশোধন করবেন। এই যে মোটা দাগে কিছু সংস্কারের কথা যেটা আসছে, এটি যদি সত্যি সত্যি ওনারা মিন করে থাকেন এবং এটি এখানে আমি একটু প্রশ্ন করতে চাই ডক্টর হাসান, আপনি নিজেও কিন্তু কথা বলার সময় বলছিলেন যে সত্যি সত্যি যদি মিন করে থাকেন, আমরা আসলে এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সময় নানান রকম কথা বলতে শুনি রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কিংবা রাজনৈতিক দলগুলোকে, পরবর্তীতে তারা আসলে এগুলো মেনে চলবেন কিনা, কিংবা 2024 আসলে তাদেরকে এতটুকু বুঝতে তারা সক্ষম হয়েছেন কিনা যে জনগণের পালস বুঝতে হবে এবং কথা দিয়ে কথাও রাখতে হবে। না, এটি তো এই যে সাংবিধানিক সংস্কারের যে জায়গাটুকু, সেই সাংবিধানিক সংস্কারের মধ্যে কিন্তু এগুলো অংশ, এগুলো এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে সেই সরকারগুলো এই সরকারি রাজনৈতিক দলের ঘোষণাকে তারা লুফে নিতে পারে এবং তার সংবিধানের একটি অংশ হিসেবে পরিণত করতে পারে। এবং সেটা বোধ হয়, যেহেতু তারা ঘোষণা দিচ্ছেন, এখানে বরখেলাপ করলে 5 বছর পর পর তো জনগণের ভোট হয়। সমস্যাটা কোন জায়গায় ছিল, যে গত 15 বছরে এক নাগাড়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে সরকার যা চেয়েছে, যেমনভাবে চেয়েছে, যা করতে চেয়েছে করতে পেরেছে। কিন্তু যদি সুষ্ঠু ভোটের ধারাটা যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে কিন্তু মনে রাখেন আপনি যে 91-এর পর থেকে একবার আওয়ামী লীগ একবার বিএনপি, মানুষ ভোট দিতে পেরেছে, মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আপনি যদি মনে করছেন যারা কথা দিয়ে কথা রাখবে না, পরের 5 বছর পরে জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবে, ভুল একদম করবে না। অতএব আমাদের যে জায়গাটুকু, আমাদের যে চাওয়ার জায়গাটুকু, যে আপনি, আমি বা আমার ভাই বা যারা এখানে আসেন পেছনে, সবাই যেন আমার ভোটটা অন্তত দিতে পারি এবং আমার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারি, এই সংস্কারটা যদি করা যায়, তাহলে বোধহয় কথা দিয়ে কথা না রাখলে পার পাওয়া বোধহয় যাবে না। বেছে নেওয়ার যে সুযোগ, আসলে আমরা নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে সেটি আসলে আমাদের প্রয়োগ করার জায়গাটি সৃষ্টি করতে হবে। তারেক চৌধুরী, সংস্কার যেমন প্রয়োজন নির্বাচনের আগে, তেমনি রাজনৈতিক দলগুলোরও তো একটি বিশাল বড় সংস্কারের জায়গা তৈরি হয়েছে। তারা আসলে কতখানি প্রস্তুত? বর্তমান বাস্তবতায় আপনি কি মনে করছেন যে রাজনৈতিক দলগুলো সেই সংস্কারের পথে হাঁটছে কি? ধন্যবাদ। বিশেষ করে আমি বলতে চাই, আমরা গত 2 মাস, প্রায় 2 মাস সামথিং, 40 দিন মনে হয় পার হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের, আমরা যেটা দেখছি, যেই দুটি দলকে এখন সম্মুখে সবাই দেখছে, আমি তাদের নাম সামনে আনলাম না, তাদের দুটি দলের পক্ষ থেকেই কিন্তু মোটামুটি মোটা দাগে বলা হয়েছে যে
তাদের দলের ভিতর থেকেও সংস্কারের কথা বলা হয়েছে, যেমন ভাই একটু আগে বললেন যে তারাও বলেছে কিন্তু যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স এবং পার্লামেন্টকে ক্ষমতায়ন করা। যেমন আমাদের বর্তমান পার্লামেন্টে কি দেখা যায়, আমাদের পার্লামেন্টে অনেকগুলো কমিটি আছে, সাব কমিটি আছে, কিন্তু তাদের কোনো কাজ নেই। যেমন বিগত প্রায় গত পার্লামেন্টে একটা পরিসংখ্যানে দেখা গেছিল যে যিনি শেষ আমাদের অর্থ মন্ত্রী ছিলেন, উনি তার আগের পার্লামেন্টে কিন্তু অর্থ কমিটির সভাপতি ছিলেন, উনি 5 বছরে একটি মিটিংও ডাকেননি। এ ধরনের ঘটনাও কিন্তু ঘটে গেছে। তো সেই জায়গা থেকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বা আশা করছি, ওনারা বলছেন, এটা অবশ্যই একটু সময় নিয়ে দেখতে হবে, এখনই তো কিছু বলা যাবে না, যে ওনারা কিন্তু দুটি প্রধান দল যাদেরকে বলা হচ্ছে যে ক্ষমতায় আসতে পারে যে বা আশা জাগাচ্ছে, সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ, অন্য আরও যদি কেউ নির্বাচনে আসতে চায় সেটা তাদের অধিকার, আসুক, কোনো অসুবিধা নেই, জনগণই তাদের ম্যান্ডেট দিবে যে কে ক্ষমতায় আসবে। এটা একটা ভালো দিক আমি তাদের লক্ষণ, এবং তারাও কিন্তু এই যে ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স সংবিধানের এবং রাষ্ট্রীয় ক্ষমতার, এটা তারা দুইটি দলও চাচ্ছে। এদিক থেকে হয়তো আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। জি, আশার আলো যখন দেখতে হবে তখন ডক্টর হাসান তাহলে এই প্রশ্নটিও তো আসলে করতে হয় যে আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন তারা রাজনীতি করেছে, তারা কিন্তু এখন কার্যত একেবারে অনুপস্থিত। সে সুযোগ নিয়ে আসলে কোনো সময় বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো তৃতীয় শক্তি আসলে এখানে কোনো না কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা? দেখেন, আপনি যদি সাংবিধানিক সংস্কারটা যদি করেন, তৃতীয় কেন চতুর্থও আসতে পারে, কিন্তু প্রশ্ন হলো জনগণের ভোটে আসতে হবে, সেই পথটা নিশ্চিত করেন। আপনি যদি কেউ রাজনীতি করতে চায়, বাধা তো নেই সংবিধানে। কেউ যদি চতুর্থ দল করতে চায় করতে দেন, পঞ্চম দল করতে দেন, কিন্তু ক্ষমতা পরিবর্তনের আপনার মূল মন্ত্রটি হবে জনগণের সুষ্ঠু গ্রহণযোগ্য আপনি যে ক্ষমতা পরিবর্তনের কথা বলছেন, জনগণের বেছে নেবার যে সুযোগ সেটির কথা বলছেন। আবার আমরা এমনটাও তো দেখতে পাচ্ছি, এই যে গণভ্যুত্থান আমরা দেখেছি, এরপরে কোনো না কোনো বড় রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদেরকে অনেকটাই জয়ী ভাবতে শুরু করেছেন কিনা। না, দেখেন, জয়ী ভাবতে শুরু করেছে কিনা এমনটি বোধহয় নয়। বিষয়টা হলো যে 18 বছর ধরে যে দলটি বাহিরে, ক্ষমতার বাইরে রাখা হয়েছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আপনি নিজেও জানেন কত রকমের সব ঘটনা, সেগুলো আর নতুন করে বলার কিছু দরকার নাই। সেই দলটি মনে করে বা তার কর্মী সমর্থকরা মনে করে যে এই মুহূর্তে যদি দেশে একটি ভোট হয়, তাহলে সেই ভোটের মধ্য দিয়ে এই দলটি ক্ষমতায় আসবে। এই মনে করার মধ্যে কোনো পাপ নেই, এই মনে করার মধ্যে কোনো অন্যায় নেই। বরং আওয়ামী লীগ যদি তাদেরকে গুছিয়ে যদি বা সমস্ত আইনগত প্রক্রিয়া মোকাবেলা করে তারাও যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, জনগণ যদি তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে, তারাও ক্ষমতায় আসতে পারে, কোনো অসুবিধা তো নাই। প্রশ্ন হলো মোটা দাগে যে আমার ভোটটা আমি দিতে চাই, সেই ভোটটি আমি দিতে পারছি কিনা, আমার পছন্দের প্রার্থীকে দিতে পারছি কিনা, সেটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিশ্চিত করা। তবে চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে যায়নি, পথ চলা শুরু করেছে। আপনি এখন আমার ভাইটি যে প্রসঙ্গটি বললেন, বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে কোনো সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে নির্মমভাবে হত্যা করার দুঃসাহস কেউ দেখিয়েছে? এই 24-এর পরে কেন এমনটি হলো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুভ ইনজাস্টিসের নামে, আমি তো ইনজাস্টিস বলি, যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, তার মানে কারা করছে? এগুলোকে যদি এখনও আইনের আওতায় না আনতে পারি, তাহলে এই মুগ্ধদের রক্তের সাথে বেইমানি করা হবে না? এগুলো তো করা হবে। তো অতএব মুভ জাস্টিসের নামে, এই যে একসময় মগের মূল্যক আমরা বলতাম, যে আজকে তো মবের মূল্যক হয়ে গেছে, যে যেভাবে পাচ্ছে, যেভাবে চাচ্ছে এইগুলো করছে। সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে, আপনি যদি সংস্কারগুলো করতে চান, আইন শৃঙ্খলা বাহিনীকে বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। এখনও কিন্তু এই জায়গায় মোটা দাগে কোনো স্বস্তি ফিরে আসেনি অবশ্যই। এবং যে ক্ষেত্রে আসলে আমরা নির্বাচন নিয়ে ভাবছি, সেক্ষেত্রে নির্বাচনের আগে নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। তার চৌধুরী, আপনি নিজেও বলছিলেন যে নানান রকম অস্থিতিশীল পরিবেশ আসলে এখন আমরা দেখতে পাচ্ছি। সেটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলেন হাসানাত স্যার, সেখানে ধর্মীয় স্থাপনাগুলোতেও আমরা এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেখেছি, সেখান থেকে শুরু করে পাহাড় পর্যন্ত সব জায়গায় আসলে এখনো এক ধরনের অস্থিতিশীলতা আছে। সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো? আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আসলে শক্তিশালী করা না হয়, নির্বাচন থেকেও কি আসলে আমরা অনেক দূরে সরে যাচ্ছি তাহলে? জি, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা আমি তখন প্রাসঙ্গিক কথা হিসেবে বলেছি। এই যে আমাদের ভাইকে, সেনাবাহিনীর ভাইকে এভাবে হত্যা করা হলো, বিষয়টা যদি আমরা আরেকটু গভীরে ঢুকে দেখি, এটা আমি বলবো আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, বিভিন্ন সেনাবাহিনীর আছে বা রাষ্ট্রীয় আছে, তাদেরকে মনে হয় এই জায়গাটায় তাদের ভিতরে সংস্কার প্রয়োজন। কারণ এত বড় একটা ঘটনা ঘটলো, একজন সেনাবাহিনীর সদস্যকে এভাবে নির্মম, কখন মানুষ এভাবে একজন সেনাবাহিনীর সদস্যের গায়ে হাত দেয়? যখন বুঝতে হবে যে এই রাষ্ট্রের প্রতি তার ঘৃণা এসে জন্ম গেছে। আমরা যদি সাধারণভাবে দেখি, তাহলে যদি আমি একজন অতি সাধারণ নাগরিক হয়ে এটা বুঝতে পারি, তাহলে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা সেনাবাহিনী, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই জায়গাতে তাদেরকে আরও ডেপলি সংস্কারের প্রয়োজন, আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো। কারণ কি? কারণ এই যে এটা কী জন্য হলো,
কেন হলো, এটা কি আমাদের জন্য কোনো থ্রেট নাকি এটা সাবোটাইজ, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আর যেটা আপনি বলছেন যে হ্যাঁ সংস্কার তো অবশ্যই সব জায়গায়, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এই ধরনের এত সংস্কার করে আসলে নির্বাচনটা কখনোই সম্ভব না। কারণ সবারই চাওয়া কি জনগণ যেন, যেটা ভাই বললেন, আমার ডক্টর ভাই একটু আগে বললেন যে আমরা সবাই চাচ্ছি নিজের ভোট নিজে দিব, ও জায়গাতেই ওনাদের আসলে যেটা আমার মনে হয় সেনাপ্রধান খুব যৌক্তিকভাবে ও জায়গাটা তাদেরকে টার্গেট করে দিয়েছেন যে আপনাদের দায়িত্ব হচ্ছে জনগণ যেন নিজের ভোট নিজে দিতে পারে, বা যেই আসুক গোয়েন্দা সংস্কারের কথা আপনি বলছিলেন, কিংবা তাদের তৎপরতা নিয়ে একটি প্রশ্ন উঠেছে এবং দীর্ঘ 17 বছর আসলে আমরা দেখেছি কি করে সমস্ত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে একজন ব্যক্তি নিয়ন্ত্রিত করেছেন। সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং গোয়েন্দা সংস্থাগুলো কিংবা এই আইন শৃঙ্খলা বাহিনী যদি আমরা আসলে পরিবর্তন করতে না পারি, সুষ্ঠু নির্বাচনের পথে হয়তো আমাদের পক্ষে হাঁটা সম্ভব নয়। সেটি কি করে আসলে আমরা করব, কিংবা যে 18 মাস নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই সময়ের মধ্যে কি এগুলো কি সম্ভব কিনা? আমি একটি বিরতি নিয়ে ফিরে উত্তর নিতে চাই। দর্শকদের সন্ধ্যায় বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। ডক্টর হাসানাত আলী, আমরা যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, বাংলাদেশে যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, একটা সময় পর্যন্ত দীর্ঘ একটা সময় আসলে আমরা দেখেছি একেবারে একজন ব্যক্তি সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করেছেন। তারা কতখানি আসলে রাষ্ট্রের যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে কাজ করেছেন নাকি আসলে কোনো একজন স্বৈরশাসকের জন্য কাজ করেছেন, সেটি নিয়েও একটি বড় প্রশ্ন থেকে গেছে। এই জায়গাগুলোতে সংস্কার করতে না পারলে কি আমরা সঠিক নির্বাচনের পথে হাঁটতে পারবো না? আমরা কি আরেকটি আয়নাঘর চাই? যে আয়নাঘর থেকে আমরা হাড় মাংস দেখলাম মানুষের, 12 বছরের ব্যারিস্টারকে উদ্ধার করলাম, ব্রিগেডের আজমিকে উদ্ধার করলাম, কত মায়ের বুক খালি হয়ে গেছে এখনও আমরা পাইনি। আমরা আয়নাঘর দেখলাম ডিবিতে, আমরা আয়নাঘর দেখলাম পুলিশে। তো এগুলো কারা করেছে? এগুলো তো গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা দেখভাল করার কথা। তারা কি করলো? তারা বিরোধী মতকে দমন করার জন্য এই গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে গুম করে দিল। এর পুনরাবৃত্তি তো আমরা চাই না। অতএব আপনি কয়েকদিন আগে বোধহয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও বলার চেষ্টা করেছেন যে আমরা এটাকে একটা পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই, যেন এই বাহিনীর কোনো সদস্য জনগণের বিপক্ষে দাঁড়িয়ে সেটা তো খুবই জরুরি। এবং যে ঘটনা আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, আপনি আয়নাঘরের কথা বলেছেন, আমাদের কিন্তু আস্থার জায়গাটিতেও অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। সেই আস্থা তো ফিরিয়ে আনতে হবে, ফিরে আনা তো একেবারে জরুরি। আপনি দেখেন না পরশুদিন যখন যে অডিটররা যখন তাদের এখন তো দাবি লীগ হয়ে গেছে দেশে, 18 বছর যারা একটি কথা বলেনি তারা একটা 1 মাসের সরকারকে দাবির উপর্যুপরি দাবিতে দিয়ে তাকে বিপর্যস্ত করতে চায়, বিব্রত করতে চায় সরকারকে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নির্দেশ দিচ্ছে পুলিশকে, পুলিশ সেই নির্দেশ বাস্তবায়ন করছে না। এটি যে আইন শৃঙ্খলা বাহিনী যে কত বড় একটা ভয়াবহ সিগন্যাল মানুষের জন্য। এরা কারা? এরা কি সেই পতিত সরকারের দোসর, নাকি এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে না? সেটিও তো সরকারকে খুঁজে দেখতে হবে। তারা যদি না করে, এবং আরেকটা জিনিস দেখেন, আজকে দেখছিলাম খুব কষ্ট পাচ্ছিলাম যে আজকে যে অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, কত কথা আমরা বললাম। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আজকেও যদি একজন জয়েন্ট সেক্রেটারির টেবিল থেকে 3 কোটি টাকার চেক পাওয়া যায়, কি জন্য? একজন ডিসি পদায়নের জন্য। কোথায় যাব আমরা? কোথায় যাব? আর কত রক্ত দিতে হবে? এই টাকার বিনিময়ে পদোন্নতি, টাকার বিনিময়ে চাকরি, এই যে আমাদের ড্রাইভার কোটা, এই জায়গায় থেকে মুক্তি আমরা কবে পাবো? সেই জায়গায় সংস্কার থেকে এখন আমরা অনেক দূরে আছি। না, সংস্কার তো শুরুই করতে পারিনি। আমরা মাত্র সংস্কার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। জাতি প্রত্যাশা করে যে এই সরকার সংস্কার করবে। মানুষ রক্ত দিয়ে একটা বিশাল বড় দায়ের বোঝা চাপিয়ে দিয়ে গেছে এই জাতির কাঁধে যে তোমরা সংস্কার করো আইন শৃঙ্খলা বাহিনীর, সংস্কার করো নির্বাচন কমিশনের, সংস্কার করো সংবিধানের, সংস্কার করো বিচারালয়ের। সেটি যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে সেটি হবে জাতির জন্য একটি চরম দুর্ভাগ্যজনক কাহিনী। আমাদের সফল হতেই হবে, যে করে হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়েই সেই সফলতা অর্জন করতে হবে। যেই রাজনৈতিক পট পরিবর্তনের কথা আপনি বলছিলেন, তারেক চৌধুরী, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দেশ পরিচালনা করছে, এরকম এক ধরনের সময়ে দেখা যায় যে অনেক সময় বহির্বিশ্বের যে শক্তিগুলো আছে তারা নানানভাবে আসলে তাদের শক্তি প্রয়োগ করবার চেষ্টা করে। সেই জায়গাটিতে আমরা কূটনৈতিকভাবে কতখানি আসলে এগিয়ে যেতে পারবো বলে আপনি মনে করেন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে এই যে ভাই একটু আগে বললেন সংস্কারের কথা বললেন, আসলে গত 16 বছরে যা হয়েছে, আমরা যদি বলি আমাদের কান্ট্রির দেশের নামটা কি আসলে দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ,
মানে জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। সেটি রাজনৈতিক দলগুলো মনে রেখেছে কি? জি, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। সেটি রাজনৈতিক দল না, আমি বলবো বিগত সরকার কি মনে রেখেছে। বিগত সরকার যেহেতু সেটা মনে রাখেনি, যার ফলেই তো এই 24-এর বিস্ফোরণটা ঘটলো। আচ্ছা, সেই জায়গা থেকে যদি আমরা আসি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের বহিঃশত্রু থাকবে, এটা স্বাভাবিক। সব দেশই চায় আরেক দেশকে ডোমিনেট করে তার নিজের লাভটা কেড়ে নিতে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক। আমাকে বলতে হবে, আমার খুব কষ্ট লাগে বলতে যে আমাদের এই দেশে দেশপ্রেম বোধটা খুব কম সব জায়গাতে। আমি দেখেছি, যেমন গত কয়েকদিন আগে এক পুলিশ কনস্টেবল সম্ভবত, সে আমাকে বলছে, স্যার আপনি বলেন তো সামনে কে ক্ষমতা আসতে হবে? আমি তো জানি না, সোজা উত্তর শেষ। সেই আবার নিজে নিজে বলতেছে আমি চাই আওয়ামী লীগ না আসুক, কিন্তু বিএনপি যেন না আসে। তাহলে তার একজন সে পুলিশ কর, তখন আমি বললাম যে আপনার ড্রেসটা আপনাকে কি বলছে? আপনি কি রাষ্ট্রের কর্মচারী না ওই দলটার কর্মচারী? তখন সে, না স্যার আমি ওই জন্যে বলিনি, জাস্ট এটা। তাহলে বোঝা যায় যে গত 16 বছরে আমাদের একটা বাহিনীকে, শুধু এটা পুলিশে না, সর্বক্ষেত্রে হতে পারে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় হয়েছে, সরকারি মানে কর্মক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে আমাদের বলতে গেলে একটা দলীয়করণ করা হয়েছে। যার ফলে হয়েছে কি, এখন আমরা সবাই বলছি সংস্কার সংস্কার সংস্কার। আসলে কি একটা গভর্নমেন্টের পক্ষে এত ছোট সময়, একজন ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র বিশাল বড় ব্যাপার। এই যে একটি একটি করে বলছি, রাষ্ট্র কিন্তু একটা বিশাল বড় জিনিস। সেই জায়গা থেকে যদি আমরা দেখি, একটা ক্ষুদ্র পরিসরে হয়তো সংস্কার করা ওনাদের সম্ভব, কিন্তু ওনাদের শুরু করে যেতে হবে, বা ওনারা দেখাই দিয়ে যাবে যে হোয়ার ইজ দ্য লাইট, এ থেকে জেডে যেতে হবে কিভাবে। ওনারা কিছু ক্ষেত্রে, যেমন নির্বাচন কমিশন, যেমন আমরা সবাই চাই একটা নির্বাচিত সরকার, নির্বাচন কমিশন, তারপর সরকারি কর্মক্ষেত্রে, এই কয়টা ক্ষেত্রে যদি সংস্কার ওনারা করে যেতে পারেন, বাকি সংস্কারগুলো মনে হয় পরবর্তী দলগুলো স্মরণে রেখেই তারা করবে। যেমন আমি শুরুতেই বলেছি যে এখনকার যাদেরকে ভাবা হচ্ছে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, তারা কিন্তু অলরেডি নিজেরাই কিছু দাবি উপস্থাপন করেছে, তারা নিজেরাই বলছে যে এভাবে এভাবে সংস্কার হতে হবে। অতএব সেই জায়গা থেকে ওনারা খেয়াল রেখে, আমার মনে হয় যদি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনকে সামনে রেখে সংস্কারের দিকে যায়, সেই সাথে রাষ্ট্রীয় অর্গানগুলোকে তারা কিছু করতে, মানে সংস্কারের যে নিয়ম নীতি আছে ওইটা হয়তো তারা বাতিল দিতে পারে। তাদের পক্ষে হয়তো সম্ভব হয় না 18 মাস, তাহলে হয়তো বলতে হবে আরো 36 মাস দেন, 5 বছর দেন, 10 বছর। তো জনগণ তো এতদিন অপেক্ষা করবে না। পুরোপুরি সংস্কার আসলে একটা অনন্তকালের সময় হতে পারে, সেই জায়গাটিতে যেহেতু নিশ্চয়তা নেই, অনগোয়িং প্রসেস। জি ডক্টর হাসানাত আলী, এই যে আসলে আমরা রাজনৈতিক দলগুলোর হাতে দেশের মালিক, দেশের যে নির্বাচনের দায়িত্ব সেটি দেবার কথা বলছি, তেমনি আসলে নানান রকম আলোচনা কিন্তু চলছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 মাসেরও বেশি সময় কাটিয়েছে, তাদেরকে নিয়ে যেমন সমালোচনা আছে, তেমনি ছাত্রদের নানা রকম রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেটি নিয়েও একটি আলোচনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। সেই জায়গাটি নিয়ে একটু আপনার কাছে আমি জানতে চাই। একই সময় আমরা এটিও দেখতে পাচ্ছি আসলে বিশ্ববিদ্যালয়গুলো কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো কিন্তু পুরোপুরি আসলে সচল হয়ে উঠতে আমরা দেখিনি, সেটিও কি কোনোভাবে আমাদের জন্য নেগেটিভ কোনো একটা ইফেক্ট পড়ছে কি? দেখেন, আমি সমালোচনাটা বলবো না, আমি বলবো যে আমরা কিছু কিছু জায়গায় যে ধরনের ব্যত্যয়গুলো হচ্ছে এবং যে ব্যত্যয়ের জন্য মানুষের যে আস্থা এই সরকারের প্রতি পুরোপুরি আসা দরকার, সেই জায়গায় বোধহয় কিছু কিছু কর্মকাণ্ডে ব্যত্যয় ঘটছে, যেগুলো আমরা বলার চেষ্টা করছি যে পুলিশ কথা শুনছে না, তারপরে এখনও ডিসি পদায়নের জন্য টাকা ঘুষের চেক পাওয়া যায়, তারপরে ধরেন যে এই যে মসজিদে হামলা হয়, গোয়েন্দা ব্যর্থতা সেখানে আসে, সেনাবাহিনীর সেখানে একটা হুন্ডা পুরাকে কেন্দ্র করে এত বড় একটা হয়ে গেল, এবং এই যে বিভিন্ন দাবি লিক তৈরি হওয়া, তারপরে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু ষড়যন্ত্রের অংশ বলে মানুষ মনে করে এই কারণে যে গত 18টি বছর এই পতিত সরকার তাদের লোক দিয়ে কিন্তু প্রশাসন সাজিয়েছে, এবং অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণের মাধ্যমে এক ধরনের একদলীয় কর্মীদেরকে নিয়োগ দেওয়ার একটি মোটা দাগে অভিযোগ রয়ে গেছে। অতএব সেই সমস্ত দুর্নীতিবাজ বা এই দলবাজ লোকদেরকে এই সমস্ত বড় বড় পদে রেখে আপনি সংস্কার করবেন, এটি বোধহয় ভাবা খুব সুখদায়ক কিছু নয়। ঢেলে সাজানোও কি এতটা সহজ না? খুবই সহজ। আমরা তো এর আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার এক রাতের মধ্যে তো একটা সিগন্যাল চলে গেছে যে সংস্কারে তারা আছে। তাহলে 1.5 মাস গেল, আমি বলছি না অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু শুরুটা তো আপনাকে করতে হবে। আপনি কমিটি ঘোষণা করলেন, প্রধান ঘোষণা করলেন এতদিন পরে, তা আপনি এখন পর্যন্ত সদস্যদের নাম ঘোষণা করছেন না কেন? আপনি কাজটা শুরু করেন, তারপরে না বলা যাবে যে শুরু করলে একটা শেষ হবে। কোনো 18 মাস না লাগুক, 16 মাসে নির্বাচন করব, 1 বছরে করব, 2 বছরে করব, কিন্তু আপনি সময়টা এই শুরু করতে এতটা বেশি সময় নিচ্ছেন কেন? প্রশ্নটা হলো
হলো সেই জায়গায়। আর একটা ছোট্ট কথা বলি, আপনি দেখেন কিছু সময় কথা বলছিলেন, আমাদের না মাঝে মাঝে এই 52 বছরের বাংলাদেশে আমরা খুঁজি যে মিস্টার এক্স ইন্ডিয়াপন্থী, মিস্টার ওয়াই আমেরিকাপন্থী, আর একজন হলো ভারতপন্থী। আমি না বাংলাদেশপন্থী লোকের সংখ্যাটা দেশে বোধহয় আস্তে আস্তে কমে যাচ্ছে কিনা এটা আমাকে কখনো কখনো ভাবাই। শিক্ষাঙ্গনের কথা মোটা থাকে শুধু বলি যে এতটা দিন সেশন জট হয়ে গেল, কোভিডে একবার আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন পর্যন্ত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার নিয়োগ দিতে পারেনি। এটি নিয়ে যদি কেউ সমালোচনা করে আপনি কি করে তার মুখটা ঢাকবেন? এটি তো হওয়ার কথা ছিল আরও দ্রুত। এখন পর্যন্ত আমরা প্রভোস্ট, হাউস টিউটর বা সকল দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা, ক্লাস এগুলো শুরু হওয়ার কথা ছিল। কেউ কেউ শুরু করছে, রাজশাহী ইউনিভার্সিটিতে শুরু হয়েছে 21 তারিখ থেকে, সুখের কথা, সবগুলো শুরু করতে পারেনি। এখন পর্যন্ত ছাত্ররা রাজনীতির কথা চিন্তা করছে। ছাত্রদের তো দাবি ছিল পরীক্ষার হলে বসার, ছাত্রদের দাবি ছিল তাদের ঘরের তালা খুলে দেওয়ার, ছাত্রদের দাবি ছিল ক্লাসরুমের তালা খোলার, ছাত্রদের দাবি ছিল রেজাল্ট প্রকাশ করার। সেটি না করে তারা হঠাৎ করে রাজনীতি দল করেন, লেখাপড়াটা শেষ করেন, আপনি রাজনীতি করবেন, নিজে দাবি করছেন যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, কোনো রাজনীতি চলবে না। আপনি যে নিজে রাজনীতি করতে চাচ্ছেন, স্ববিরোধিতা। এই স্ববিরোধিতার জন্য তো আপনার পাশে আপনার মা দাঁড়ায়নি, আপনার পাশে আমরা দাঁড়াইনি, আপনার পাশে আপনার ভাই দাঁড়ায়নি। যা বলবেন সেটা মিন করে বলতে হবে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাবেন, নিজে রাজনৈতিক দল তৈরি করবেন, কোনো আপত্তি নাই। স্ববিরুদ্ধে ছেড়ে আসেন, মানুষের কাছে যান, রাজনীতি করেন, কোনো আপত্তি নাই। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন, কিন্তু দয়া করে আগে রাজনৈতিক দল করেন, জনগণের কাছে যান, কি করবেন সেটা ঘোষণা করেন, এই সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে প্রার্থী দেন, নির্বাচিত হলে স্যালুট করবে জাতি। তার আগে বিভ্রান্তি তৈরি হয় বা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, বা এই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে আমার সন্তান তুল্য ছাত্র যারা রক্ত দিয়েছে, যারা এখনো লড়াই করছে এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে, তাদের কপালে যেন কালিমা লেপন না হয়, সেই বিষয়ে সাবধান থাকতে হবে। যখনই আসলে রাজনীতি দল নিয়ে আলোচনা করছি কিংবা নির্বাচন নিয়ে আলোচনা করছি, কি নির্বাচনী রূপরেখা সুস্পষ্টভাবে আমাদের পাওয়ার কথা ছিল, সেটি আদৌ আমরা এখনো পেয়েছি কিনা, নাকি সেই রূপরেখা পেতে আসলে আমরা অনেকটাই দেরি করে ফেলছি? এই প্রশ্নটি রেখে আমাকে আরো একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। তারেক চৌধুরী, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, নির্বাচনের রূপরেখা খুবই জরুরি, সেটি আমরা এখনো পেয়েছি কিনা? না, নির্বাচনের রূপরেখা যদিও বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এখনো দিতে পারেনি মোটা দাগে বলতে গেলে, কিন্তু বাট আমার মনে হয় এই যে সেনাপ্রধান যেটা বলেছেন, উনি মনে হয় একটা টাচ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং এই ইন্টারিম গভর্নমেন্টকেও একটা টাচ দিয়েছেন, রাজনীতিবিদদেরকেও দিয়েছেন যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি এবং সেটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং আমি ওনার উপর আস্থা রেখেই বলতে চাই, ইনশাল্লাহ আমরা আশা করি ওনার বক্তব্যের প্রতিফলন আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেখতে পাবো। তারপর সবচেয়ে সুন্দরভাবে বললে আমরা আমাদের এই সাবকন্টিনেন্ট বা সাউথ এশিয়ার দিকে তাকালে বর্তমান দুটা জিনিস কিন্তু আমরা পরিলক্ষিত হয়, যেমন মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা এবং নেপাল। আমরা সবাই জানি যে মালদ্বীপে মইজু, সহজ ভাষায় তিনি কিন্তু একটি দেশের বিরোধিতা করে, ভারতের বিরোধিতা করে ক্ষমতায় এসেছেন। এবং শ্রীলঙ্কায় দেখা যাচ্ছে আবার যিনি ক্ষমতায় এসেছেন দিলশান নায়েকে, উনি কিন্তু আগে কোনো রাজনৈতিক দল ছিল না, বর্তমানে একটা নতুন রাজনীতি। এই দুটা জিনিস কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে। আমরা যদি আমাদের এই আশেপাশের দেশগুলো, আবার নেপাল থেকে আমরা কি দেখি, সেখানে ভারত এবং চায়নার সহযোগিতায় যেই দলটা ক্ষমতায় বসেছিল নেপালি কংগ্রেস, তাদের বদলে কিন্তু এখন মাওবাদীরা ক্ষমতায় এসেছে। তাও কিভাবে? এখানেই দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী একটি দেশের যেভাবে ভারতের সব সরাসরি বলতে গেলে তারা যেভাবে আশেপাশের দেশগুলোর সাথে যে মানে ডমিনেট করছিল, সেই জায়গা থেকে জনগণের সরকারগুলো কিন্তু এখন ক্ষমতায় আসা শুরু করেছে। সেদিক থেকে আমরা একটা আশার আলো দেখতে পাই। তো সেদিক থেকে খেয়াল করলে আমাদের রাজনীতিবিদরাও আমার মনে হয় তিনটা দেশের উদাহরণ থেকে একটা শিক্ষা নেবেন, যে তাহলে আমাদের কোন দিক থেকে হাঁটলে আমরা ক্ষমতায়, কারণ সবারই আশা থাকে ক্ষমতায় যাওয়ার, আর ক্ষমতায় গেলে কি করলে আবার সেই বিদ্রোহ দানাবে, মানে আবার 24-এর মতো একটা বিস্ফোরণ ঘটতে পারে। এই শিক্ষাটা যদি তারা মাথায় রাখেন, আমার মনে হয় আগামীতে আমরা খুব একটি সুন্দর নির্বাচন আশা করতে পারি।
যেটি আসলে আমরা বলছি 18 মাসের মধ্যে নির্বাচন সম্ভব কিনা, ডক্টর হাসান তাহলে আবার বিএনপিকে আমরা একটা সময় বলতে শুনেছি তারা আসলে বেশ তড়িঘড়ি করছিল নির্বাচনের জন্য, আবার বেশ কিছুদিন আগে আমরা বিএনপির কো চেয়ারম্যান তাকে বলতে শুনেছি তারা আসলে যৌক্তিক সময় দিতেও প্রস্তুত। তার মানে আসলে কি রাজনৈতিক দলগুলো কি ভাবছে, নতুন করে আসলে তারা কি চাইছে নির্বাচন ঘিরে? দেখেন, নতুন করে তো কিছু চাওয়ার নেই, পুরাতনই চাওয়া। বিএনপি বা বিরোধী রাজনৈতিক দলগুলো গত 18 বছর ধরে একটা জিনিস চাইছে, সেটা হলো জনগণের সরকার। সেই জনগণের সরকার নির্বাচন করার পদ্ধতিতে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে। তাহলে চাওয়াটা যে আপনি যদি সুষ্ঠু নির্বাচন করতে চান, জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে পঞ্চদশ সংশোধনীর পরের যে সংবিধানটা, এই সংবিধান একেবারেই কি বলবো যে একেবারেই কার্যকরী নয়। তাহলে এই কেউ কেউ বলছেন যে সংবিধান পুনর্লেখন করতে হবে, কেউ কেউ বলছে সংবিধান সংশোধন করতে হবে। এই জায়গাতে এই কাজটি যত দ্রুত হবে তত কিন্তু আপনি যে রোডম্যাপটা চাচ্ছেন বা আপনি বলার চেষ্টা করছেন বা বিরোধী দল বা রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে নির্বাচনী একটি রূপরেখা, তখন কিন্তু দেওয়াটা সম্ভব। আপনি যদি সংবিধানকে যদি অ্যাজ ইট ইজ রাখেন, সংবিধানকে যদি গণতান্ত্রিক না করেন, সংবিধানকে যদি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহায়ক হিসাবে বা গাইডলাইন হিসাবে যদি আপনি তৈরি করতে না পারেন, রোডম্যাপ বলেন আর নির্বাচনী তফসিল বলেন, কোনোটাই কার্যকরী হবে না, কারণ গোড়াতে কিন্তু এই সংবিধান। অতএব এটি যত দ্রুত আপনি গণতান্ত্রিক করতে পারবেন এবং গণতান্ত্রিক ভোট করার জন্য, নির্বাচন করার জন্য মানুষের আস্থা সংবিধানের প্রতি ফিরাতে পারবেন, তারপরে না আপনি ঘোষণা করতে পারবেন যে আপনি কত দিনের মধ্যে আপনি ভোটটা করবেন। এবং এই নির্বাচন করার আগে আরও কিছু কাজ করতে হবে। আপনার ভোটার লিস্টকে সংশোধন করতে হবে। নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য এখন পর্যন্ত সর্বজন গ্রহণযোগ্য কোনো পদ্ধতি তৈরি হয়নি, সেই পদ্ধতি ঠিক করতে হবে। নির্বাচন কমিশন এখন শূন্যতা কীভাবে পূরণ করবেন, কাকে দিয়ে পূরণ করবেন, কোন পদ্ধতিতে পূরণ করবেন, ঠিক করবেন না, করতে হবে। তারপরে যে বিষয়টি হলো, এগুলো করার পরে যখন আপনি দেখতে পাবেন বা স্পষ্ট একটা গাইডলাইন পাবেন যে হ্যাঁ, এখন যদি আমি তফসিল ঘোষণা করি তাহলে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগটা করতে পারবে, সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে। এই যে আমরা অপেক্ষা করছি কিংবা বেছে নেওয়ার কথা বারবার বলছি, জনগণ সেটি বেছে নেবে। তারেক চৌধুরী, কার্যত স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে দেখেছি দুটো বড় রাজনৈতিক দল, তারা সবসময় আসলে নির্বাচনে তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবারে যেহেতু একটি বড় রাজনৈতিক দল তারা নেই এবং আমরা হয়তো বলতেই পারি যে হয়তো সামনে নির্বাচনে আমরা তাদেরকে নাও দেখতে পারি, সেক্ষেত্রে আসলে বেছে নেওয়ার সুযোগ কতখানি থাকবে? আমি এটা ছোট্ট করে ক্র্যাক বলি, আপনি এই আশা করবেন কেন? তারা তো এখনও দেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে আইনগতভাবে কোনো বাধা নেই, সরকারের পক্ষ থেকেও তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। তাহলে আওয়ামী লীগ, আমি তো বললাম বিএনপি যেভাবে মামলা হামলা মোকদ্দমাকে ফেস করে, গুম খুমকে ফেস করে 18 বছর মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, মাজা নেই, আন্দোলন করার মুরুদ নাই, কত কথা আমরা বলেছি। কিন্তু তাদের যিনি সভাপতি তিনি যেহেতু আসলে এখনো পলাতক, সেক্ষেত্রে আসলে সেই দলের ভবিষ্যৎ, বেগম খালেদা যে জেলখানায় ছিলেন, তাদের দ্বিতীয় প্রধান নেতা নির্বাসিত জীবন যাপন করছেন এখনো, তারা নাই। যে আওয়ামী লীগের মতো দল কেন এমন কি অপকর্ম তারা করে গেল যে আপনি আজকে আশঙ্কা করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? আমি তেমনটি মনে করি না। সেই প্রশ্নটি একটু করতে চাই যে আশঙ্কার কথা আপনিও বলছেন। সেই আশঙ্কা যদি আপনি করেন তাহলে তো আমি মনে করবো যে আওয়ামী লীগ দল হিসেবে, নেতৃত্ব হিসেবে ব্যর্থ, এবং সেই ব্যর্থতার দায়ভার স্বীকার করে তারা যদি নির্বাচনে না আসে, জনগণের তো কিছু করার নেই। কিন্তু তখন আসলে বেছে নেওয়ার যে সুযোগ সেটি কমে যাচ্ছে কিনা আমাদের? তারেক চৌধুরী, আমার শ্রদ্ধেয় বড় ভাই সুন্দরভাবে বললেন যে এই যে গত 18 বছর আমরা যা দেখেছি, একটি বা দুটি দলের উপর মামলা হামলা গুম খুন চলেছে, তারা কিন্তু তারপরও এদেশ ছেড়ে যায়নি। আপনি মনে হয় একটু আগে বলেছেন ওনাদের নেতা পলাতক না, উনি যৌক্তিক কারণে নির্বাসিত জীবনযাপন করছেন। উনি পলাতক এ কথাটা আমরা বলবো না কেন, ইন্টারপোলে বেশ কয়েকবার বিগত সরকার চেষ্টা করেছিলেন ওনাকে দেশে আনার, এবং ইন্টারপোল কিন্তু সুন্দরভাবে এটার উত্তর দিয়ে দিয়েছে যে উনি যেহেতু সবাই জানেন হোয়ার হি ইজ, সে কোথায় আছেন, তিনি কোথায় আছেন, অতএব তাকে পলাতক বলা যাবে না। আর আপনি আরেকটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি যে বর্তমানে আমরা কেন আশা করব যে তারা নির্বাচনে আসবে না, আমরাও চাইবো যে বিগত সরকার আওয়ামী লীগ ছিল তারাও যেন নির্বাচনে আসে, কারণ এটা জনগণের চাওয়া পাওয়ার একটা অংশ, কারণ তাদেরও এই দেশের সমর্থক আছে। যদি তারা আবার জিতে আসে, মোস্ট ওয়েলকাম, তারাই সরকার গঠন করবে। কিন্তু আমরা যেটা বারবার বলছেন বা আমিও বলার চেষ্টা করছি, বা এই দেশের জনগণের যেটা চাহিদা, আমার মনে হয় আমাদের সশস্ত্র বাহিনীও সেটাই চাচ্ছেন যে জনগণের ভোটাধিকার। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয়, এবং আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা বারবারই বলি এটা দ্বিতীয় স্বাধীনতা, এই জায়গাটায় আমার একটু তারতম্য আছে। আমরা তাহলে কি 89-এর গণ আন্দোলনকে ভুলে গেছি, আমরা 91 নির্বাচনকে ভুলে গেছি, তারপর কিন্তু জাতীয় পার্টি কিন্তু তারপর কিন্তু পার্লামেন্টে প্রায়
সম্ভবত আমার ঠিক এখন স্মরণে নেই, 27টা আসন নিয়ে কিন্তু তারা পার্লামেন্টে এসেছিল আমার যতটুকু ধারণায় পড়ে। তাহলে এই দেশে কিন্তু এই ধরনের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এবং তারপর আমরা যদি 111 পরবর্তী দেখি 2009 সালে কিন্তু বিএনপিও কিন্তু প্রায় মনে হয় 29টা আসন নিয়ে পার্লামেন্টে গেছিল। তাহলে কেন আমরা ভাববো যে তারা কি নির্বাচনে আসতে পারবে বা একটি মাত্র বড় দল রাজনৈতিক দল নির্বাচনে আসুক, কিন্তু সংস্কারের মধ্য দিয়ে আসতে হবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। মানে যেটা আমার সুষ্ঠু নির্বাচন এবং জনগণ আসলে যাতে তাদের জনপ্রতিনিধিকে বেছে নিতে পারে সেই সুযোগ আমরা আসলে দেখতে চাই। ডক্টর হাসানাত আলী, তারেক চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।